হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ সার্চ। আজকে তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ ডিফারেন্ট। ওকে, কারণ এই ভিডিওটা এতদিন আমি 12-এর থার্ড সেমিস্টারের ভিডিও ছেড়েছি, 11-এরও ছেড়েছি, কিন্তু ক্লাস 10-এর ছাড়া হয়নি। ওকে, ক্লাস 10-এর যেটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড বাংলা মিডিয়াম, তাদের উপর, সেই ক্লাসের উপর আমি আজ পর্যন্ত কোনো ভিডিও ছাড়িনি। তো মনে হলো অনেকে রিকোয়েস্ট করছে যে ক্লাস 10-এর তো সামনে পরীক্ষা, মাধ্যমিক, যারা বাংলা বোর্ডের ক্লাস 10-এর দশম শ্রেণী যারা এবছর মাধ্যমিক দেবে, তাদের মাধ্যমিক পরীক্ষা, অনেকের সবার টেস্ট পরীক্ষাও শেষ হয়ে গেছে। তার জন্য এখন করণীয় তোমাদের যে নতুন নতুন এবিটিএ বেরোচ্ছে, সেই এবিটি এর যে কোশ্চেন সেটগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে করানোর চেষ্টা করব। তো আজকের হচ্ছে ক্লাস 10-এর যে টেস্টের পর যে এবিটি এর সলিউশন করার, সেটা প্রথম ভিডিও। ওকে, তো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এবিটিএ মাধ্যমিক সেকেন্ডারি, ওকে, টেস্ট পেপার 2025 এবং 26, এটা তোমরা দেখতে পাচ্ছ এখানে 2025-26-এ। ওকে, তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। ওকে, এখন বাজারে বইটা অ্যাভেলেবেল। আজকে আমি বইটা যেদিনই ভিডিওটা বানাচ্ছি সেই দিনই আমি বইটা হাতে পেলাম। ওকে, এবং সাথে সাথে ভিডিও তোমাদের জন্য বানাচ্ছি। ওকে, তো এটা হচ্ছে তোমাদের এবিটিএ। এটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের মাধ্যমিকের জন্য। যারা ভালো স্টুডেন্ট, যারা খারাপ স্টুডেন্ট, যারা মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট, যারা একদম ম্যাথ পছন্দ হয় না, তাদের জন্য এই বইটা খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই বইটা আর যে টেস্ট পেপার গুলো, কোশ্চেন সেট গুলো আছে সেগুলো, এবং যদি বইটা ভালো করে করতে পারো, তাহলে মোটামুটি যারা ব্যাক বেঞ্চার ওরা কিন্তু ভালো একটা নাম্বার পেয়ে পাস করতে পারো, এবং যারা ভালো স্টুডেন্ট তাদের জন্য এটা তো খুবই গুরুত্বপূর্ণ। কারণ এখানে অনেকগুলো পেজ আছে, এবং প্রতিটা পেজের অনেকগুলো আম, যেরকম কোশ্চেন সেট হয় সেরকম কোশ্চেন সেট দেওয়া আছে। তো চলো এরপরের পেজে কি আছে, এটা তোমাদের যে কতগুলো পেজ আছে বাংলা ভার্সনের, ইংলিশ ভার্সন দেওয়া থাকে, তাই এখানে বাংলা ভার্সন বলে লেখা আছে। তো দেখো এখানে এই যে 18 থেকে শুরু হয়েছে, এই 18 থেকে হচ্ছে প্রথম পেজ। ক্লিয়ার? 18 থেকে আমাদের শুরু হয়েছে, 18 টু 1002, এর মাঝখানে এতগুলো পেজ আছে। ওকে, এতগুলো পেজ যারা ভালো স্টুডেন্ট অবশ্যই সবাইকে করতে হবে। ওকে, খুবই কম সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে করে ফেলতে হবে। ওকে, তো সবগুলো না করো, তোমাদের কিন্তু 1 থেকে 4 দাগ পর্যন্ত যে এমসিকিউ গুলো আছে সেগুলো কিন্তু সবাইকে করতেই হবে, এবং তার পেজ করার সাথে সাথে ওই পেজের যে লং কোশ্চেন গুলো আছে সেই কোশ্চেন গুলোকে তোমাদের কিন্তু করতে হবে। কি করে করবে? যে ধরো তোমাদের একটা পেজ হয়ে গেল, শর্ট কোশ্চেন 4 দাগ পর্যন্ত হয়ে গেল, তারপরে লং কোশ্চেনে কি করবে, ওই যে অঙ্কগুলো দেখে নেবে যে বইয়ের বাইরে কি কি কোশ্চেন দিয়েছে। কারণ প্রতি বছর কোশ্চেন চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন তো চেঞ্জ হয়নি, কোশ্চেনের ধরনটা চেঞ্জ হচ্ছে। কারণ কি, আগের বছর 65 নম্বরের 2025-এ যারা মাধ্যমিক দিয়েছো, হ্যাঁ, তাদের 65 নম্বরের বই থেকে এসেছিল, কিন্তু বাকিগুলো কিন্তু আউট অফ সিলেবাস, মানে বইয়ের মতো, ভাষা হয়তো সংখ্যা চেঞ্জ আছে, কনসেপ্ট ক্লিয়ার থাকলে হয়তো সেই অঙ্কগুলো পারবে। তাই জন্য বলছি যে টেস্ট পেপারে যে প্রতিটা পেজের যে লং কোশ্চেন গুলো ছিল তোমাদের কিন্তু সেগুলো কিন্তু ভালো করে করতে হবে। তো এই ছিল মূল বিষয়বস্তু, আমি বলে দিলাম। এরপরে দেখো তোমাদের একটা রুটিন দিয়ে দিয়েছে এখানে। অলরেডি তো তোমাদের কাছে রুটিন আছে, তো আমি একবার ভালো করে বড় করে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের কবে পরীক্ষাটা শুরু হচ্ছে, একবার রিমাইন্ডার নিয়ে নাও। ওকে, দেখো তোমাদের 2 ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে, পরীক্ষা একটু এগিয়ে এসছে, তার জন্য তোমাদের হাতে খুবই কম সময়। আজকে নভেম্বরের 25 হয়ে গেল। ওকে, আমি 25 তারিখ ভিডিওটা বানাচ্ছি, তোমাদের কাছে যবে পৌঁছাবে, হ্যাঁ, 25 হয়ে গেল। তো আজকে মাঝখানে শুধু ডিসেম্বর আর জানুয়ারিটা বাকি। ওকে, কারণ 2 তারিখ যেহেতু পরীক্ষা, ম্যাথটা কিন্তু প্রথম দিন আছে তোমার বাংলা আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং 3 তারিখ আছে কি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সব থেকে বড় ব্যাপার, ম্যাথমেটিক্স সাবজেক্টের কিন্তু তোমাদের আগে একদিন ছুটি আছে। জিওগ্রাফির পর ম্যাথমেটিক্স, ওটা হচ্ছে 7 তারিখ, 7ই ফেব্রুয়ারি। আর 9ই ফেব্রুয়ারি হচ্ছে তোমার কি ম্যাথমেটিক্স। তো এই যে স্যাটারডে আর মাঝখানে একটা ডে সানডে তোমাদের কিন্তু ফাঁকা আছে, এটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল। অঙ্কের পরীক্ষার আগে একদিন ছুটি, মোটামুটি ছুটি থাকে প্রতি পরীক্ষায়, কিন্তু অঙ্কের পরীক্ষার আগে কিন্তু ছুটি থাকে। তো এটা কিন্তু তোমাদের খুব হেল্পফুল। তো সামনে বোর্ড আছে, তার জন্য তোমাদের পরীক্ষাটা এগিয়ে এনেছে। এই পরীক্ষাটা মোটামুটি একটা 14-15 তারিখ, ধরো আরো 2-10 দিন পর হওয়ার কথা, কিন্তু 2 তারিখ করে দিয়েছে। তো এটা ছিল তোমাদের রুটিন। তোমরা, আশা করি সবার কাছে রুটিনটা আছে। তো আমি একবার রিমাইন্ডার দিয়ে দিলাম।
এবার আসছি কি প্রথম যে 18 নম্বর, যেটা আমি তোমাকে এখানে শো করাচ্ছিলাম, যে আজকে আমরা কিন্তু এই 18 নম্বর পেজের এমসিকিউ গুলো করার চেষ্টা করব এই ভিডিওতে। তো দেখা যাক কতদূর আমি করতে পারি একটা ভিডিওতে, কারণ অনেকগুলো এমসিকিউ তো করে উঠতে অনেকটা সময় লাগে, টাইম টেবিল লাগে। হয়তো যদি একটা ভিডিওতে অনেক সময় হয়ে যাচ্ছে, তাহলে আমি পার্ট 2 নিয়ে আসবো। ওকে, তো দেখো আজকে আমি শুরু করব 18 নম্বর পেজ। তো ভিডিওটি পুরো দেখতে থাকো এবং সাথে থাকো। কোথাও কিছু অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং আমি এই ভিডিওতে আমার টেলিগ্রাম গ্রুপের আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো। ওকে, তোমরা কিন্তু ওখানে জয়েন হয়ে যাবে। যে বিভিন্ন রকম ইনফরমেশন বা বিভিন্ন রকম ইম্পর্টেন্ট কোশ্চেন আমি কিন্তু ওখানে দিয়ে থাকি। ওকে, ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবে, অবশ্যই টেলিগ্রাম গ্রুপ আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে। আর এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ওকে, যাতে পরবর্তী ভিডিও যখন আমি নতুন নতুন নিয়ে আসবো তোমাদের কাছে, এবং বেল আইকনটা, যেটা খুবই গুরুত্বপূর্ণ, বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো এই ছিল আমার বক্তব্য। এরপরে চলো শুরু করা যাক ভিডিওর মূল বিষয়বস্তু। তো দেখতে পাচ্ছ এখানে আমি তোমাদের বইয়ের ছবিটা আমি এখানে লাগিয়েছি। দেখো প্রথম যে যেটা আমরা থাকে, সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা একটা মনে রাখবে যে তোমাদের এগুলো কিন্তু কোষে দেখাতে হবে। ওকে, অনেকে কি করে ডাইরেক্ট অ্যান্সার মেরে দেয়, কিন্তু সেটা কিন্তু সম্ভব নয়। ওকে, একটু রাফ হলেও তোমাদের করে দেখাতে হবে। তো প্রথম অঙ্কটা এখানে কি বলেছে, আমি প্রথম অঙ্কটা করার চেষ্টা করছি। ওকে, প্রথম অঙ্কটা করার জন্য আমি কি করলাম, একটা পেজ অ্যাড করে নিলাম। তো দেখো প্রথম অঙ্কটা কি বলেছে, যে যদি কোনো মূলধন 10 বছরের সুদের মূলে দ্বিগুণ হয়, তবে বার্ষিক সুদের শতকরা হার কত। কি বলেছে, 10 বছরের সুদের মূলে দ্বিগুণ, দ্বিগুণ বলেছে। তাহলে এই টার্মটা কিন্তু তোমাদেরকে জানতে হবে, যে 10 বছরের সুদের মূলে দ্বিগুণ মানে কি, কোনো মূলধন। তাহলে এখানে কিছু মূলধন বলেন। ওকে, তাহলে আমরা যদি যদি মূলধন একটা ধরে নিই। ওকে, যদি আমরা মূলধন পি ইকুয়ালস টু প্রিন্সিপাল এক্স টাকা। ওকে, এটা হচ্ছে একের আই। যদি আমি এক্স টাকা ধরে নিই, তাহলে টাইমটা এখানে কত বলে দিয়েছে, টাইম মানে টি, যেটা সময় আমরা বলি, সময়টা এখানে কত বলেছে, 10 বছর বলেছে। হ্যাঁ, যাদের কাছে বইটা নেই, বইটা অবশ্যই কিনে নেবে। ওকে, বইটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছ থেকে তো বাজার মূল্য 170 টাকা নিল। কার কার কাছ থেকে কত নিয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ওকে, দেখো সময় এখানে কত বলেছে, 10 বছর। তাহলে বার্ষিক সুদের শতকরা হার মানে কি, এখানে আরটা জানতে চেয়েছে, আরটা কত হবে জানতে চেয়েছে। এবং এই 10 বছর পর এই যে অ্যামাউন্টটা কি হয়ে যাবে, সুদে মূলে মানে অ্যামাউন্ট। সুদে মূলে মিনস কি বলতো, আসল প্লাস সুদ। ওকে, এটা তোমাকে কিন্তু জানতে হবে, আসল প্লাস সুদ। এটা ওকে, সুদে মূলে কত হবে, দ্বিগুণ হয়ে যাবে, মানে কত হয়ে যাবে, 2x হয়ে যাবে। তাহলে আসল প্লাস সুদ সমান 2x। তাহলে সেখান থেকে যদি আমরা আসলটা বাদ দিয়ে দিই, তাহলে আই, যেটাকে আমরা সুদ বলে জানি বা ইন্টারেস্ট বলে জানি, তাহলে আই সমান কত হবে বলতো, 2x মাইনাস এক্স সমান কত হবে, এক্স টাকা। তাহলে আমরা পেলাম কত, আসলটাও এক্স টাকা, হ্যাঁ, সুদটাও এক্স টাকা, সময়টা বলে দিচ্ছে। তাহলে এখানে আমরা আর বের করতে হবে। তো দেখো আমরা বেসিক্যালি এই অঙ্কটা করার জন্য একটা ফর্মুলা জানি, সরল সুদের একটা ফর্মুলা, আই ইকুয়ালস টু ওকে পি আর টি বাই 100। তো এখান থেকে আমাকে আর বের করতে হবে। তাহলে আর ইকুয়ালস টু আই ইন্টু 100 বাই পিটি। ওকে, তাহলে দেখো আই কত পেয়েছি, আই এক্স পেয়েছি। এটা কত, এটা হচ্ছে 100। ওকে, আর পিটা কত, এক্স, আর টিটা কত, 10। তাহলে এখানে এক্স এক্স কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে কত হলো, 10 বছর। সরি 10 বছর না, আর বের করছি, তাহলে 10%। ক্লিয়ার, তাহলে 10%। তাহলে দেখো আমরা কোশ্চেনে চলে যাই। এখানে কোশ্চেন বলেছে যে 5%, 10%, 15%, 20%। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তাহলে 1 নম্বর 1-এর 1, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার, আশা করি তোমরা বুঝতে পারলে। ওকে, তাহলে 1-এর 1টা আমরা করে ফেলতে পারলাম। এবার 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0, যেখানে এ নট ইকুয়ালস টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, মানে বীজদ্বয় সমান হলে কোন কন্ডিশনটা হবে সেটা আমাদেরকে করতে বলেছে। ওকে, তাহলে দেখো
এখানে আমি আরেকটা পেজ অ্যাড করে নিচ্ছি। 1-2 কি বলেছে, একটা ইকুয়েশন বলেছে, বইটা কিন্তু সবাই রাখবে। ওকে, তোমাদের কাছে বইটা সবার রাখবে, বই না হলে কিন্তু সমস্যা হবে। ওকে, তো দেখো সমীকরণটা বলেছে এক্স স্কোয়ার, তাহলে আমি সমীকরণটা সেখানে তুলে নিচ্ছি। ওকে, এ এক্স স্কোয়ার, ওকে, প্লাস বি এক্স প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, এ নট ইকুয়ালস টু 0 বলেছে, এবং এখানে একটা কন্ডিশন বলে দিয়েছে। কি কন্ডিশন বলেছে বলতো, এখানে এর এটা হচ্ছে তো দ্বিঘাত সমীকরণ, এর বীজদ্বয় কি বলেছে, এর বীজদ্বয় বলেছে সমান। বীজদ্বয় সমান মানে কি, এই দ্বিঘাত সমীকরণ মানে কি আমরা দুটো বীজ পাবো। ওকে, দুটো বীজ, তাহলে এই যে বীজদ্বয় সমান বলেছে তার কন্ডিশন হচ্ছে কি, আমরা ডিসক্রিমিনেন্টটা 0, মানে ডি ইকুয়ালস টু 0। ক্লিয়ার? আর ডি মানে কি আমরা জানি, বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়ালস টু 0। তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু কত, বি স্কোয়ার ইকুয়ালস টু 4ac। তো দেখো এই অপশনটা আছে, এই অপশনটা এখানে আমরা কোথায় দেখতে পাচ্ছি, যে এখানে বি স্কোয়ার এখানেও নেই, অপশন এও তো নেই, বি তো নেই, এই সি তে আছে, আর এখানে কত আছে, ডি তে আছে। তো দেখো সি তে আছে মাইনাস বি স্কোয়ার। ওকে, কিন্তু এখানে সি, সব সি আকারে বের করেছে, তাহলে আমরা যদি এই অপশনটাকে সি আকারে লিখি, তাহলে সি সমান কত পাবো, বি স্কোয়ার বাই 4a। ওকে, এই যে সির সাথে 4 এটা গুণ ছিল, সেটা কি করলো, এপাশে চলে এলো, বি স্কোয়ারের সাথে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমরা এখানে কি পেলাম, সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই 4a। তাহলে এখান থেকে আমরা বলতে পারি অপশন ডি, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 1-2টা তোমরা আশা করি বুঝতে পারলে। তো চলো কোশ্চেন নাম্বার 3 কি বলেছে, কোশ্চেন নাম্বার 3টা দেখবো। বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে 15 সেমি, ভূমির ব্যাস বলেছে 16 সেমি, তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে জানতে চেয়েছে। তাহলে একটা শঙ্কু বলেছে, শঙ্কু মানে কি বলতো, ওই যে বড় টোপর মতন দেখতে না, হ্যাঁ, তারপর তোমরা উম মোচার অগ্রভাগ, এগুলোকে আমরা কি বলছি, শঙ্কু বলছি। তো দেখো একটা পেজ যদি আমরা অ্যাড করে নিই, তাহলে 1-2, 1-2 হয়ে গেছে, 1-3 কি বলছে, একটা শঙ্কু বলে দিয়েছে। শঙ্কুটা দেখতে এরকম হয়। ওকে, শঙ্কুটা দেখতে এরকম হয়। কি বলেছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা কোনটা বলতো, ওকে, তির্যক উচ্চতা এই যে এটাকে আমরা কি বলছি, তির্যক উচ্চতা, এটাকে আমরা কি দিই, এল দিই। এলটা এখানে কত বলেছে, 15 সেমি বলেছে, এবং ভূমির ব্যাস বলেছে, এই যে এটা হচ্ছে ভূমির ব্যাস, এটা সমান কত বলেছে, 2r সমান কত বলেছে, 2r সমান 16 সেমি বলেছে। এখানে জানতে চেয়েছে কি, যে পার্শ্বতলের ক্ষেত্রফল। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল মানে কি, শুধু এই উপরের পার্টটা, ভূমিটা নেব না, শুধু এই উপরের পার্টটা ক্ষেত্রফল এখানে জানতে চেয়েছি। তো পার্শ্বতলের ক্ষেত্রফল জানতে হলে আমাদের পার্শ্বতলের সূত্রটা জানতে হবে, ক্ষেত্রফল সূত্র। তার সূত্র কি হয়, পাই আর এল। এই সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ রাখতে হবে, যারা ভালো ছিল অবশ্যই তারা মুখস্থ রাখবে। And যারা ম্যাথে প্রতি ভয় পাও, অবভিয়াসলি তোমাদেরকে বলবো যে প্রতিটা পরিমিতি চ্যাপ্টার বা যে কোনো চ্যাপ্টারের অঙ্কের যে প্রতিটা চ্যাপ্টারের সূত্রগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতেই হবে। সূত্র মুখস্থ না করতে পারলে কিন্তু একটা অঙ্ক করতে পারবে না। তোমাদের ফার্স্ট টার্গেট হবে কি, সূত্রগুলো মুখস্থ করে ফেলা। দেখো আমি এখানে বলে দিলাম যে শঙ্কু পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে কি, পাই আর এল। তাহলে পাই আর এল হচ্ছে কি, পায়ের ভ্যালু হচ্ছে 22/7, আর এখানে কত হবে, আর সমান হচ্ছে কি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান কি ব্যাসের অর্ধেক জানি, তাহলে 16/2 সমান হচ্ছে 8 সেমি। ওকে, তাহলে এখানে আমরা 8 বসিয়ে দিলাম, আর এখানে কত বসালাম, এল এর ভ্যালু কত পাবো, এল এর ভ্যালু আমরা বসিয়ে দিলাম 15। ওকে, আর এককটা দিয়ে দেবো আমরা এখানে সেমি স্কোয়ার, কারণ যেহেতু পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে তাই আমরা এখানে সেমি স্কোয়ার ইউজ করলাম। তো দেখো এখানে আমরা অপশন গুলা কি বলেছে একবার কিন্তু দেখে নিই। এখানে বলেছে কি, যে 60 পাই বর্গ সেমি, 88 68 পাই বর্গ সেমি, 120 পাই বর্গ সেমি, এবং 130 পাই। তাহলে পাইয়ের মানটা কিন্তু রেখেছে। ওকে, তাই পাইকে পাই রেখেছে, পাইয়ের ভ্যালু বসায়নি, তাই আমরাও সেরকম রেখে দেবো। তাহলে পাইয়ের জায়গায় আমরা কি রাখবো, পাই রেখে দেবো। তাহলে এখানে জাস্ট 15 আর 8 গুণ করতে হবে। 15 8 কত গো, 15 8 120। ওকে, তাহলে 120 পাই সেমি স্কোয়ার। ক্লিয়ার? তো দেখে নাও এখানে কোন অপশনটা হলো 120 পাই সেমি স্কোয়ার বর্গ সেমি। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে কোশ্চেন নাম্বার 1-3 হচ্ছে কি অপশন সি। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, ক্লিয়ার? এইভাবে কিন্তু আমরা কি করলাম, 1 থেকে 3টা অঙ্ক করে ফেললাম। ওকে,
চল নেক্সট, এবার একের দাগে 4 নম্বর অঙ্ক কি বলেছে দেখা যাক। 4 নম্বর অঙ্কটা কি বলেছে, ওকে। তোমরা যদি কেউ পিডিএফ নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু পিডিএফ টেলিগ্রাম আর হোয়াটসঅ্যাপে যে আমার যে গ্রুপ আছে ওখানে কিন্তু দিয়ে দেবো, ওকে। তো দেখো 4 নম্বর অঙ্কটা কি বলেছে যে 2 cos 3 থিটা সমান 1 হলে থিটার মান এখানে জানতে চেয়েছে, ওকে। থিটার মান কি কি বলেছে যে 10 ডিগ্রি, ওকে। থিটার মান এখানে বলেছে 10 ডিগ্রি, 10 ডিগ্রি, 15 ডিগ্রি, 20 ডিগ্রি, 30 ডিগ্রি। এবার এটা কোনটা হবে আমাদের কিন্তু বের করতে হবে। তো আমি কি করলাম, একটা পেজ অ্যাড করে নিলাম। একের দাগে 4 কি বলেছে যে 2 cos 3 থিটা সমান 1, তাহলে cos অফ 3 থিটা সমান কত, 1/2। এবার আমাদের জানতে হবে যে cos-এর কত ভ্যালু 1/2 হয়, সেটা কিন্তু আমাদেরকে জানতে হবে। সেটা না জানলে কিন্তু অঙ্কগুলা করতে পারবেন। তার জন্য যে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারে সেখানে cos-এর যে সাইনের যে মানগুলো আছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তাহলে cos-এর কত ভ্যালু হয় গো, cos-এর 60, তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হয় কত, হাফ। আর এটা হচ্ছে cos 3 থিটা। তাহলে এটাকে যদি আমরা এই cos আর cos কে কেটে দিই তাহলে 3 থিটা সমান কত হলো, 60 ডিগ্রি, ওকে। তাহলে থিটা সমান কত হবে গো, 60 ডিগ্রি বাই 3, ওকে। তাহলে কত হবে, 20 ডিগ্রি। তো দেখো এখানে 20 ডিগ্রি কোথায় আছে, অপশন সি তে কিন্তু 20 ডিগ্রি আছে, ক্লিয়ার। অপশন সি তে 20 ডিগ্রি আছে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। তাহলে 4 নম্বর 1/4 হচ্ছে কি অপশন সি, ওকে। ক্লিয়ার, বুঝতে পারলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করব কমেন্টে বুঝিয়ে দেওয়া, বা পরবর্তী ভিডিওতে তোমাদের যদি পরবর্তী ভিডিওতে ওই কোশ্চেনটা বুঝিয়ে দেওয়া, ওকে। তাহলে দেখো 5 নম্বর কোশ্চেন কি বলেছে, 5 নম্বর কোশ্চেন বলেছে যে ও কেন্দ্রীয় একটি বৃত্তের বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে ও বি সমান 5 সেমি, ও এ সমান 13 সেমি হলে এ বি এর দৈর্ঘ্যটা এখানে জানতে চেয়েছে। তাহলে আমরা দেখবো এটা আমরা একটা ছবি এঁকে ফেলবো, ওকে। এটা আমরা একটা ছবি এঁকে ফেলবো, পেজ একটা অ্যাড করে নিলাম। 5 নম্বর, ওকে। কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের, আমরা একটা বৃত্ত আঁকলাম, ওকে। ও ও কেন্দ্রীয় বৃত্তের, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্তের। এখানে কোশ্চেনটা কি বলেছে, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত। দেখেন এই কোশ্চেনটা, হ্যাঁ, বহিস্থ একটা বিন্দু এ থেকে বৃত্তের উপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দু ছেদ করেছে। তো দেখো আমরা এখান থেকে একটা কি আঁকলাম, এ বিন্দু আঁকলাম, এখানে বহিস্থ একটা বিন্দু থেকে আমরা একটা এখানে স্পর্শক আঁকলাম, ওকে। এটা বি বিন্দুতে স্পর্শক। এবার এখান থেকে কি বলেছে, এখান থেকে বলেছে যে ও বি, এই যে ও বি 5 সেমি, ও এ 13 সেমি, ওকে। ও বি এখান থেকে ও থেকে এটা হচ্ছে 5 সেমি, ওকে। আর ও এ হচ্ছে কি, ও এ হচ্ছে 13 সেমি, ক্লিয়ার। আমাকে জানতে চেয়েছে কোনটা, এটা জানতে চেয়েছে। তো দেখো আমরা জানি যে কেন্দ্র থেকে এটা তোমাদের জানতে হবে, এর দৈর্ঘ্য জানতে চেয়েছে কি এ বি। কোশ্চেন বলেছে কি এ বি সমান কত সেমি, ওকে। তো দেখো এটা করতে হলে তোমাদেরকে এটা জানতে হবে, এখানে একটা ব্যাপার আছে যে এটা জানতে হবে যে কোনো বৃত্তর কেন্দ্র থেকে তার স্পর্শকের উপর অঙ্কিত ব্যাসার্ধ সবসময় কি হয়, লম্ব হয়। মানে কি, এইটা এই অ্যাঙ্গেলটা কত, 90 ডিগ্রি। তাহলে দেখো এই যে ত্রিভুজ এ ও বি, একটা কি ধরনের ত্রিভুজ বলতো, সমকোণী ত্রিভুজ, ওকে। একটা সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। আর আমরা জানি যে সমকোণের বিপরীত বাহুটা সবসময় কি হয়, অতিভুজ হয়। তাহলে ও এ হচ্ছে কি, যেটা 13 সেমি, সেটা হচ্ছে কি অতিভুজ, ক্লিয়ার। এটা তোমাদেরকে জানতে হবে, এটা না জানলে কিন্তু অঙ্কটা করতে পারবে না। তো দেখো তাহলে ও এটা তোমাদের অতিভুজ হয়ে গেল, এটাকে আমরা ভূমি ধরবো,
এটাকে আমরা কি ধরবো, লম্ব। তাহলে পিথাগোরাসের একটা ফর্মুলা আছে, কি বলতো, যে অতিভুজ স্কোয়ার, ওকে, অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? এটা হচ্ছে তোমার কি পিথাগোরাসের ফর্মুলা। তাহলে এখানে ভূমি কোণটাকে বলেছি ওবি, তাহলে এটা হচ্ছে তার ভ্যালু কত আছে 5 স্কোয়ার। এটা আমরা লম্ব এবি সমান এক্স ধরে নিই, তাহলে এটা আমরা কি করব এক্স স্কোয়ার, আর এটা কত, এটা হবে 13 স্কোয়ার। ওকে, তো দেখো এটা ফর্মুলা, এই ফর্মুলাটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। তো দেখো আমরা 13 স্কোয়ার সমান কত গো, 169। এই স্কোয়ার গুলো জানতে হবে, এক্স স্কোয়ার আর 5 স্কোয়ার সমান কত হবে 25। তাহলে এক্স স্কোয়ার সমান কত হবে 169 মাইনাস 25 সমান কত হবে 144। তাহলে এক্স সমান কত হবে প্লাস মাইনাস 12 আসবে। ওকে, মানে √144 সমান কত হবে, আমরা জাস্ট প্লাস ভ্যালুটা নেব 12। তাহলে আমরা এক্স এর ভ্যালু কত পেলাম 12 সেমি। তাহলে এক্স এর ভ্যালু কত পেয়েছি 12 সেমি। তাহলে দেখো আমি অঙ্কটা কিভাবে করলাম, খুব সোজাভাবে, খুব ইজিলি। তোমরা কিন্তু আশা করি এটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এ বির ভ্যালুটা পেয়ে গেলাম কত, এ বির ভ্যালুটা পেয়ে গেলাম এখানে 12 সেমি। তো দেখো এখানে কত অপশন দেওয়া আছে, অপশন এ তে কি দেওয়া আছে 12 সেমি, অপশন বি তে 13 সেমি, অপশন সি তে 6.5 সেমি, অপশন ডি তে 6 সেমি। তাহলে এখান থেকে আমরা চোখ বন্ধ করে বলতে পারি যে 5 নম্বর কোশ্চেনের অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? এ ইজ দ্য রাইট অ্যান্সার। এবার দেখো আমাদের এখানে 6 নম্বর কোশ্চেনটা কি বলেছে, বলেছে যদি 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে। আরেকবার পড়ে নিই, বলেছে যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হলে তবে মধ্যমা কত বৃদ্ধি পাবে। তাহলে একবার আমি কি ধরবো 35 ধরে মধ্যমাটা বের করব, আরেকবার কি ধরবো 35টা বাদ দিয়ে মধ্যমাটা বের করব। ক্লিয়ার? আশা করি তোমরা এটুকু বুঝতে পারলে। তো দেখো আমার রুমটা হচ্ছে একটু রাস্তার সাইডে, আমি যেখানে ভিডিও বানাচ্ছি রুমটা হচ্ছে রাস্তার সাইডে, তো একটু ব্যাকগ্রাউন্ড সাউন্ড আসবে, গাড়ি ঘোড়া যাওয়ার একটু সাউন্ড আসবে, তো সেটা একটু মানিয়ে নেবে, কিছু করার নেই। ওকে, তো আমি এই অঙ্কটা করার চেষ্টা করি। তোমাকে তাহলে সিরিজটা কি দিয়েছে, 1-6 সিরিজটা কি দিয়েছে 6, 1-4 লিখে দিলাম, 1-6 সিরিজটা কি দিয়েছে যে 34, ওকে না 30, 34, 35, 36, 35, 38, 39। ওকে, তাহলে বলেছে 35 ধরলে যে মধ্যমাটা হবে আর 35 বাদ দিলে যে মধ্যমাটা হবে তাদের মধ্যে ডিফারেন্সটা কত। তো আমরা ইজিলি একটা ফর্মুলা জানি মধ্যমা। দেখো এখানে ছোট থেকে বড় অবশ্যই, তাহলে তোমার যদি এমন সংখ্যা দেওয়া থাকে যেটা যদি ছোট থেকে বড় সাজানো না থাকে, ওকে, তাহলে তোমাকে কিন্তু আগে ছোট থেকে বড় সাজিয়ে নেবে। তো এখানে আমার যেহেতু ছোট থেকে বড় সাজানো আছে তাহলে আমার কোনো প্রবলেম নেই। তো কটা নাম্বার দেওয়া আছে 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে n=7, যেটা হচ্ছে কি অড, আর অড থাকলে আমরা কি ফর্মুলা ইউজ করি গো, n+1/2 তম পদ, হ্যাঁ না বল। তাহলে n এর ভ্যালু 7, তাহলে 7 + 1/2 তম পদ, তাহলে 4 তম পদ। ওকে, তাহলে 4 তম পদটা কোনটা 1, 2, 3, 4, তাহলে 36। তাহলে যখন 35 থাকলো তখন এটা হচ্ছে মধ্যমা। ওকে, মধ্যমা, মধ্যমা বের করার রুল। তাহলে এটা হচ্ছে 36 হচ্ছে মধ্যমা, যখন 35 ধরেছি তখন মধ্যমা হলো এটা। এবার 35 আমি কি করলাম বাদ দিলাম, 35টা বাদ দিলাম। তাহলে এখন কটা টার্ম 1, 2, 3, 4, 5, 6। তাহলে এখন n=6, এটা হচ্ছে ইভেন, এটা হচ্ছে ইভেন, n=6। তাহলে n=6 ইভেন হলে আমরা এটা ফর্মুলা জানি কি, এখন মধ্যমা বের করানোর ফর্মুলাটা হচ্ছে কি, ওকে, n/2 টার্ম প্লাস n/2 প্লাস 1। ওকে, এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে এই ফর্মুলাটা, তম
পথ। ওকে, তাহলে ইভেন আছে ওকে বাই 2। ওকে, তাহলে দেখো এখানে n এখানে কত 6, তাহলে এখানে কোন নেব, তাহলে n/2টা মানে কি 3 নম্বর টার্ম, 3তম, আর এটাকে তো n/2 মানে 3 + 1 মানে 4তম পদ। ওকে, বাই 2। তাহলে দেখো এখানে 3তম পদ কত 36 দেওয়া আছে, আর 4তম পদ কত আছে 37 দেওয়া আছে, তাহলে 36 + 37/2, তাহলে কত হবে, এটা হলো 30 30 60, 713, 73, 73/2 সমান কত হবে গো 36.5। তাহলে এখন মধ্যমা বেরোলো 36.5। তাহলে আগের মধ্যমা কত বেরিয়েছিল, এখানে আমি লিখে রেখেছি 36, তাহলে দুজনের মধ্যে ডিফারেন্স কত 36.5 - 36 সমান কত হলো, মধ্যমার পার্থক্যটা হলো 0.5। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝতে পারলে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোথাও যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই ফর্মুলাগুলো কিন্তু তোমাদের জানতে হবে, যখন n ইভেন থাকে তখন কি ফর্মুলা, আর যখন n অড থাকে তখন মধ্যমা বের করার ফর্মুলা এইটা, আর যখন n ইভেন থাকে তখন মধ্যমা বের করার ফর্মুলা এইটা। ওকে, এটা হচ্ছে এখানে একটা পদ হবে, 3তম পদ, ফোর্থ বা চতুর্থতম পদ। ওকে, তাহলে 0.5, তাহলে আমরা দেখে নিই 0.5 কোথায় আছে, তাহলে অপশন ডি তে আছে 0.5। ক্লিয়ার? তাহলে একের দাগে যে 6টা কোশ্চেন ছিল আমরা কিন্তু করে ফেললাম খুব ইজিলি, খুব সোজাভাবে। তোমাদের কিন্তু পয়েন্ট টু পয়েন্ট সব রকম ডিটেলস আমি কিন্তু বলে করাচ্ছি। ওকে, তো চলো নেক্সট কি বলেছে। নেক্সট 2 নম্বর, শূন্যস্থান পূরণ করে যে কোনো 5টি করতে দেওয়া থাকে। ওকে, আমাদের একটা অপশন থাকে, এটা খুব হেল্পফুল হয়। ওকে, 5টি দেওয়া থাকে, এটা খুব হেল্পফুল হয়। বলেছে 6টা দেওয়া থাকে, 5টি করতে হয়। 2-1 কোশ্চেনটা কি বলেছে, 2-1 কোশ্চেনটা দেখো, বলেছে 2p টাকার t/t বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে স্ববৃদ্ধি মূল হবে 2p প্লাস সামথিং। ওকে, 2p প্লাস সামথিং এরকম একটা অঙ্ক তোমাদের কিন্তু বইতে আছে। ওকে, 2p প্লাস সামথিং এটা বইতে আছে। আবার একবার পড়ি কি বলেছে, যে 2p টাকার t/2 বছরের বার্ষিক 2r/3% হার সরল সুদে স্ববৃদ্ধি মূল হবে 2p প্লাস সামথিং। তো দেখো আমরা এই অঙ্কটা কি করব, স্ববৃদ্ধি মূল মানে কি বলতো, এখানে এটা বের করতে বলেছে। ওকে, তাহলে এখানে পি ইকুয়ালস টু আসল যেটা সেটা হচ্ছে 2p টাকা বলেছে। ওকে, আর কি বলেছে, সময় কত বলেছে, সময় বলেছে t/2 বছর। ওকে, আর কত বলেছে, আর বলেছে 2r/3%। তাহলে এখানে আমাকে এটা বের করতে বলেছে। ওকে, তাহলে আমরা কি বলবো, আমরা এ সমান আমরা কি জানি, আসল প্লাস সুদ। তাহলে এখানে বলেছে যে 2p প্লাস সামথিং, মানে আসলটা বলে দিয়েছে, জাস্ট সূত্রটা বের করতে হবে। তাহলে আই সমান আমরা কি জানি, পি আর টি, তাহলে পি এর ভ্যালু কত 2p, আর কত 2r/3, টি কত t/2 বাই 100। ওকে, ক্লিয়ার? বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো তোমরা। তাহলে এই 2 কেটে গেল, এবার কত হবে 2p/t/3 × 100। ওকে, কাটাকাটি করলে এটা কত হবে 50। তাহলে এটা কত হলো p/t/150, 150। তাহলে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কত বসবে গো, p/t/150। তাহলে এটা হচ্ছে আই, তাহলে এটা হচ্ছে তোমার যেই শূন্যস্থান পূরণটা করতে দেওয়া ছিল তার জায়গায় বসবে। ওকে, কারণ আমরা জানি কি এ সমান আসল প্লাস সুদ, তাহলে আসলের জায়গাতে 2p দেওয়া আছে, 2p প্লাস p/t/150। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। দেখে নাও এখানে আমরা তাহলে p/t/150। ওকে, আশা করি বুঝতে পারলে।
এবার নেক্সট কোশ্চেন বলেছে একটি সমীকরণের কি বলেছে, একটি সমীকরণের দুটি বীজ 1 হলে সমীকরণটি হবে। একটি সমীকরণের, একটি দ্বিঘাত সমীকরণের দুটি বীজ 1 হলে সমীকরণটি কত হবে আমাদের কিন্তু জানতে চেয়েছে। খুব সোজা, খুব সিম্পল। দেখো আমি একটা পেজ অ্যাড করে নিচ্ছি। ওকে, তোমরা কিন্তু বুঝতে যদি না পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। ওকে, কোথাও যদি অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। যেহেতু আমি এখানে কোনো স্টুডেন্ট নেই, আমি জাস্ট নিজে থেকে পড়াচ্ছি। হ্যাঁ, কোথাও যদি লেখা গন্ডগোল বা হয়তো মুখে ঠিক বলছি লিখছি ভুল, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দেবে। ওকে, কারণ কি বলতো, কারণ এখানে তো কোনো স্টুডেন্ট থাকে না, আমি জাস্ট ভিডিও বানাচ্ছি, রেকর্ডিং করছি, ছেড়ে দিচ্ছি। হয়তো কোথাও মুখে বলছি হয়তো ঠিক, লেখাটা ভুল হয়ে গেছে। ওকে, তো সেখানে কিন্তু একটু মার্জিত করবে। ওকে, তো দেখো এখানে একের দুইয়ের দুই কি বলেছে, দুইয়ের দুই কি বলেছে, বলছে একটা সমীকরণ লিখতে বলেছে যার সমীকরণের দুটি বীজ এক। তাহলে আমরা জানি যে দুটি বীজ 1 হলে সমীকরণটি কিভাবে লিখবো, যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান সমান জিরো। তাহলে এটা কত হলো, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার সমান জিরো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো। তাহলে ইজিলি ভাবে আমরা কি বলতে পারি, এখানে ওইটা বসাবো যেটা আমরা পেলাম। এটা কি কিন্তু কোশ্চেন নাম্বার 2 ওই শূন্যস্থান পূরণে কিন্তু আমরা এটা বসিয়ে দেবো। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। চলো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন কি বলেছে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি/2 হলে ওকে কস টু দি পাওয়ার 4 মাইনাস সাইন টু দি পাওয়ার 4 এর মান কত। তো আরেকটা কোশ্চেন তোমাদেরকে বলি এই অঙ্কটা করানোর আগে, যে বাজারে কিন্তু 3 ধরনের বই বেরিয়েছে। ওই সব কি ডাব্লিউবিটি একটা বেরিয়েছে, এবিটি বেরিয়েছে, আর কি ডাব্লিউবিসিএইচ না একটা বেরিয়েছে। আমার কাছে শুধু একটাই আছে। তোমরা যদি বলো যে না এবিটি বাদ দিয়ে ওগুলোর মধ্যে কোন একটা করানো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করবো কিন্তু ওগুলো করাতে। বা তোমরা যদি বলো যে না এবিটি বা ওটা দুটো একসাথে করাতে, তবুও চেষ্টা করবো ওকে দুটো একসাথে করানো। তো দেখো এখানে বলেছে, চলে আসে অঙ্কতে, দুইয়ের দুই কি বলেছে, যে কস স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটা সমান পি/2 হলে কস টু দি পাওয়ার 4 মানে সাইন টু দি পাওয়ার 4 সমান মান কত। এটা আমি চোখ বন্ধ করে বলতে পারি যে পি/2 ই হবে। কি করে হবে সেটা আমি করে দেখাচ্ছি। তো কোশ্চেনে কি বলে দিয়েছে, যে 2/3 ওকে 2/3 কি বলেছে, যে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান পি/2। কার মান বের করতে বলেছে, কস টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা সমান বের করতে বলেছে। দেখো এটাকে যদি আমরা একটু সাজিয়ে লিখি, কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, তাহলে এটা দাঁড়ালো কত, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু, আমরা জানি কি বলতো, এই ফর্মুলাটা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এটা হতে হবে কত, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। ওকে, আর এইটার ভ্যালু আমরা কত পুট করবো বলতো, এটার ভ্যালু আমরা 1 পুট করবো। তাহলে 1 ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটার ভ্যালু দেওয়া আছে পি/2, তাহলে 1 ইন্টু পি/2, তাহলে আলটিমেট অ্যান্সার কত পেলাম, পি/2। তাহলে দেখো আমি যে আগেই বলেছিলাম যে এখানে আমরা পি/2 বসিয়ে দেবো। ওকে, তাহলে আমরা এখান থেকে বলতে পারলাম যে অ্যান্সার কত হবে, যে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইকুয়ালস টু পি/2। ক্লিয়ার? ক্লিয়ার, আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে গেছে। ওকে, চলো নেক্সট 4 নম্বর। 2/4 কি বলেছে, বলছে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা। কোশ্চেনটা আরেকবার পড়ি, যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে অঙ্কিত অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির উপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত। তো আমরা দেখো জানি যে বৃত্তের স্পর্শক সবসময় বহিস্থ কোনো বিন্দু থেকে হয় বা বাইরে হয়। এই ভিতর থেকে আমরা কিন্তু কোনো স্পর্শক অঙ্কন করতে পারি না, স্পর্শক অঙ্কন করতে পারি না। ক্লিয়ার?
তাহলে আমরা কিন্তু এখানে বলতে পারবো কি, এখানে আমরা বলতে পারি যে স্পর্শকের সংখ্যা হবে কত, 0 বা 0। ক্লিয়ার? কি হবে? 0। 5 বলছে দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত 1:27 হলে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত? নিরেট গোলক, আচ্ছা দুটি নিরেট গোলক ধরেছে যে 2/5 কি বলেছে, দুটি নিরেট গোলক, এটা একটা গোলক, এটা একটা গোলক, ধরো এর ব্যাসার্ধ আমরা R1, এর ব্যাসার্ধ ধরো R2 ধরলাম, তাহলে এর আয়তন হবে 4/3 পাই R কিউব, এটা হবে 4/R1 কিউব পাই R2 কিউব। এই দুটোর আয়তনের অনুপাত কত বলেছে? 1:27। ওকে, এদের বক্রতলের ক্ষেত্রফল কত কি বলতো? 4πR1 স্কয়ার 4πR2 স্কয়ার, এটা মান জানতে চাইছি। তো দেখো আমরা এটা যদি বাই আকারে লিখি 4/3 পাই R1 কিউব বাই 4/3 পাই R2 কিউব, R2 কিউব সমান 1/27। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এটা কেটে দিলাম, তাহলে R1 বাই R2 সমান 1/3। এটা কি করে হচ্ছে, এই কিউবটা আমরা লিখে দিই, এটা 1/3, তাহলে R1 বাই R2 সমান 1/3। ওকে, তাহলে এর অনুপাতটা আমরা যদি এখানে পাই আকারে লিখি 4πR1 স্কয়ার বাই 4πR2 স্কয়ার, 4π কেটে গেল, তাহলে R1 বাই R2 হোল স্কয়ার সমান কত হবে, 1/3 হোল স্কয়ার সমান কত হবে 1/9, ইটস মিনস 1:9। তাহলে দেখো আমরা এখান থেকে বলতে পারি কি, আমরা এখান থেকে বলতে পারি যে ওদের বক্রতলের ক্ষেত্রফল অনুপাত কত হলো 1:9। তাহলে চোখ বন্ধ করে আমরা এখানে বসিয়ে দেবো যে 1:9 ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? দেখে নাও আরেকবার কি করে করালাম। ওকে, দেখে নাও কি করে করালাম। চলো নেক্সট 6 নম্বর কোশ্চেনে কি বলেছে, যে গড়, মধ্যমা ও সংখ্যাগুলোর মান হলো ড্যাশ প্রবণতার মাপক। এটা বইয়ের অঙ্ক, বুকের অঙ্ক। ওকে, তোমরা যারা বইটা ভালো করে করেছো, যে 26.4, ওকে, তার এক্সারসাইজের অঙ্ক, অবশ্যই এই কোশ্চেনের অ্যান্সারটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আমি কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা কমেন্টের আশায় থাকবো। ওকে, যেখানেই দেখো, ফেসবুক দেখো বা ইউটিউবে দেখো, অবশ্যই কিন্তু এই কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে। ওকে, চলে এরপরে পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে, সপ্তমিতা। ওকে, সপ্তমিতাটা দেখো, কোশ্চেন নাম্বার 3.1 কি বলেছে, সপ্তমিতা আমি এখানেই করে দিচ্ছি। ওকে, 3.1 কি বলেছে, একটি যৌথ ব্যবসায় এর মূলধন, ওকে, এর মূলধন 1200 টাকা, লাভ্যাংশ 180 টাকা। যদি মোট লাভ হয় 300 টাকা, তাহলে বির মূলধন পরিমাণ 800 টাকা। তাহলে দেখো আমরা জানি কি, লাভ্যাংশের অনুপাত আর মূলধনের অনুপাত কি থাকে, সেম থাকে। তাহলে 1200 টাকা বাই 800 টাকা সমান 180 টাকা বাই 120 টাকা। দেখে কাটাকাটি করি, সেম যদি হয় তখন আমরা বলবো যে সত্য। এটা হবে 4 4 3 12, 4 2 8, 6 6 3 18, 6 3 12, তাহলে সেম হলো। তাহলে এটা দেখো 3/2, এটাও 3/2, তাহলে দুটো অনুপাত কি হচ্ছে, সেম হচ্ছে। তাহলে এখান থেকে বলতে পারি যে 3.1 এটা হচ্ছে সত্য বা ট্রু, 3 ফর ট্রু। তাহলে তিনের ওয়ানটা কি হলো, এই যে 120টা কি করে পেলাম, এই যে এর লাভ্যাংশ 180 টাকা বলেছে না, তাহলে বির লাভ্যাংশ, মোট তো লাভ 300 টাকা, তাহলে বির কত হবে, 300 মাইনাস 180। ওকে, সমান কত হলো 120। আর এটা মনে রাখবে যে মূলধনের অনুপাত আর লাভ্যাংশের অনুপাত সবসময় কি থাকে, সেম থাকে, একই হয়। তো এটা কিন্তু, এটার জন্য আমি কি করতে পারলাম, ইজিলি করতে পারলাম। নেক্সট
দুইটা কি বলছে, এ ভ্যারেজেস বি, যদি এ ভ্যারেজেস বি এবং বি ভ্যারেজেস সি হয় তবে এ প্লাস বি সমান এ প্লাস বি ভ্যারেজেস সি। ওকে, তাহলে আমরা চেক করে নিই যে 3-2। ওকে, 3-2 কোশ্চেনটা কি বলেছে, বলেছে এ ভ্যারেজেস বি আর কি বলেছে বি ভ্যারেজেস সি। তাহলে এ সমান কত, বি কে ওয়ান, আর বি সমান কত, সি কে টু। এখানে কে ওয়ান কে টু হচ্ছে অসীম ধ্রুবক, এগুলো কিন্তু তোমাদের লিখতে হয়। এবার দেখাতে হবে যে এ প্লাস বি সমান, এ প্লাস বি সমান কত, এ সমান বি কে ওয়ান। ওকে, আবার বি সমান, বা এটা বি লিখলাম, তাহলে বি কে ওয়ান প্লাস ওয়ান। ওকে, তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, তাহলে এ প্লাস বি সমান বি কে প্লাস ওয়ান, বা এখানে আমরা কে ওয়ান। আবার বি সমান আমরা কি দেখতে পাচ্ছি, সি কে টু কে ওয়ান প্লাস ওয়ান। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এ প্লাস বি ভ্যারেজেস সি। ক্লিয়ার? তাহলে 3-2 এটাও কি হলো, এটাও ট্রু। 3-2 এটাও ট্রু। দেখে নাও, এটাও কি হবে, এটাও ট্রু। তাহলে প্রথমটাও ট্রু হলো, আবার সেকেন্ডটাও কি হলো, ট্রু। নেক্সট 3-3। 3-3 কি বলেছে, বলেছে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। ওকে, কখনোই সম্ভব নয়, কখনোই স্থূলকোণ হবেই না। ওকে, কখনোই স্থূলকোণ হবে না, তাহলে এটা ফলস। ওকে, অর্ধবৃত্ত অপেক্ষা, এই যে অর্ধবৃত্ত অপেক্ষায় ধরো এখান থেকে স্থূলকোণ হতে হলে তোমাকে এটা এরকম পেরিয়ে যেতে হবে, কখনো এটা সম্ভব। এটা ধরো ব্যাস, এই কোণটা কি কখনো স্থূলকোণ হবে, সর্বোচ্চ 90 ডিগ্রি হতে পারে, কিন্তু স্থূলকোণ কখনোই হবে না। ক্লিয়ার? আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। 4 নম্বর কোশ্চেন কি বলেছে, 4 নম্বর কোশ্চেন বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য এখানে বলেছে কত, যে সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। এটা তো ট্রু হবে আমি দেখতে পাচ্ছি, কারণ সমকোণী ত্রিভুজ হওয়ার কন্ডিশন আমরা কি, সেই যে অতিভুজ স্কোয়ার, ওকে, অতি স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার ইকুয়ালস টু প্লাস ভূমি স্কোয়ার, এটা যদি স্যাটিসফাই করে তাহলে আমরা বলতে পারি কি যে 3টা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজের বাহু। তো দেখা যাক কি বলেছে। 3-এর দাগে 4-এর কোশ্চেন, এখানে বাহুগুলা কি বলেছে, সাইন থিটা প্লাস কস থিটা, সরি সাইন থিটা আর কস থিটা বলেছে, প্লাস নয়, সাইন থিটা কস থিটা আর 1 বলেছে। তাহলে দেখো এটা স্কোয়ার করলাম, এটা স্কোয়ার করলাম, প্লাস দিয়ে এটা স্কোয়ার করলাম, তো আমরা কি জানি, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত হয়, 1। তাহলে আমাদের কি হচ্ছে, ওই সমকোণী চেক করার কন্ডিশন আমরা কিন্তু এখানে স্যাটিসফাই করছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে কি এই 4 নম্বর কোশ্চেন, এটাও কি হচ্ছে, ট্রু হচ্ছে। তাহলে আমরা এখন পর্যন্ত একটা ফলস পেলাম আর 2-3টা কি পেলাম, ট্রু পেলাম। ওকে, 5 নম্বর বলছে কোন গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তন দ্বিগুণ হবে। তো দেখা যাক কি বলেছে। কোন গোলক, ওকে, 3-5, গোলকের ব্যাসার্ধ আর ছিল, তখন আয়তন হচ্ছে 4/3 আর কিউব। এখন ব্যাসার্ধ দ্বিগুণ করা হলো, তাহলে 4/3 π2r হোল কিউব, মানে 4/3 π4 8 আর কি, তাহলে 8 ইন্টু 4/3 πr কিউব। তাহলে এটা যদি আয়তন এ হয় তাহলে এটা কত হবে, 8। তাহলে কত গুণ বৃদ্ধি পেলো, 8 গুণ। কিন্তু এখানে কোশ্চেন কত দেওয়া আছে, দ্বিগুণ করলে তার আয়তনও দ্বিগুণ হবে। তাহলে এই
টার্মটা কি হচ্ছে, ফলস হলো। তাহলে আমরা 3 নম্বর দাগের 5 নম্বর কোশ্চেনটা আমরা কি পেলাম, ফলস পেলাম। তাহলে এখন পর্যন্ত আমরা কি পাচ্ছি, একটা ট্রু, দুটো ট্রু, তিনটা ট্রু আর দুটো ফলস পেলাম। লাস্ট, ওকে, একটা লাস্ট কি বলেছে, বলছে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। হ্যাঁ, এটা থাকতে পারে, তাহলে এটা কত হবে, ট্রু হবে। তাহলে আমরা কি পেলাম, 6টা কোশ্চেনের মধ্যে 4টা ট্রু আর কি পেলাম, দুটো ফলস। তাহলে একবার লিখে ফেলি যে কটা ট্রু কটা ফলস পেলাম। তাহলে প্রথমটা ট্রু, দ্বিতীয়টাও ট্রু, তৃতীয়টা ফলস, চতুর্থটা ট্রু, পঞ্চমটা ফলস, ষষ্ঠটা ট্রু। এটা 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ক্লিয়ার? এটা হচ্ছে 3 নম্বর কোশ্চেনের অ্যান্সার। ওকে, চলো এবার আমরা 4 নম্বরের যে 10টা কোশ্চেন থাকে, ওকে, 4 নম্বরে যে 10টা কোশ্চেন থাকে 2 নাম্বার করে, ওকে, সেটা একটু করার চেষ্টা করি। তো দেখো, এখানে টোটাল 12টা কোশ্চেন থাকে, 12টার মধ্যে 10টা করতে হয়, আর প্রতিটা কোশ্চেনের ভ্যালু হচ্ছে কিন্তু 2 নাম্বার। আর প্রতি বছর এখান থেকে একটা দুটো একটু ডিফিকাল্ট দিয়ে দেয়, ওকে। তাই এই 10টা কোশ্চেন যদি কেউ ভালোভাবে করতে পারে তাহলে কিন্তু তাদের ফুল মার্কস পাওয়ার চান্স কিন্তু, বিশেষ করে যেসব স্টুডেন্টরা ফুল মার্কস পাওয়ার আশা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু অনেকটা চান্স বেড়ে যায়। ক্লিয়ার? তো দেখো, প্রথম কি বলেছে, 4-এর 1, যে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 10টি, আর 2 গুণিতক 10 সমান 20। 4-এর 1 কি বলেছে, আমরা অঙ্কটা একবার পড়বো, তারপর আমরা কিন্তু পেজ একটা অ্যাড করে নিয়ে অঙ্কটা করার চেষ্টা করবো। ওকে, বলেছে 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধির সুদের হার কত হয়? তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে, প্রথমে একটা 400 টাকা বলেছে, সেখানে সমূল চক্রবৃদ্ধি কত বলেছে, 400 টাকা, 2 বছর বলে দিয়েছে 441 টাকা হয়, তাহলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে জানতে চাইছি। তাহলে আমরা অঙ্কটা করার জন্য দেখি যে পি ইন্টু 1 প্লাস, এটা হচ্ছে 4-এর 1, ওকে। এখানে পি কত বলেছে, পি বলেছে 400 টাকা, ওকে। আর কত বলেছে, আর বের করতে বলেনি, বের করতে বলেছে টি সমান কত বলেছে, 2 বছর বলে দিচ্ছে। আর এ কত বলেছে, 441 টাকা, ওকে। তাহলে আমাকে কি বের করতে হবে, 8টা চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে আমরা একটা ফর্মুলা জানি যে পি ইন্টু চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা এটা, 100 হোল টু পাওয়ার টি সমান কত হবে, 441। তাহলে পির ভ্যালু কত বলেছে, 400, তাহলে 401 প্লাস আর বাই 100 হোল টু পাওয়ার 2 সমান কত হবে, 441। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 1 প্লাস, এগুলো সব বাদ দেবে, ওকে, এগুলো সব বাদ দেবে। তাহলে 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 441 বাই 400। তাহলে এটাকে লিখতে পারি কি, 1 প্লাস আর বাই 100 হোল স্কোয়ার সমান 21 বাই 20 হোল স্কোয়ার। তাহলে দেখো, আমরা বোথ সাইড স্কোয়ার দেখতে পাচ্ছি, তাহলে আমরা স্কোয়ারটা উঠিয়ে দিই, তাহলে 1 প্লাস আর বাই 100 সমান কত, 21 বাই 20। তাহলে আর বাই 100 সমান 21 বাই 20 মাইনাস 1, ওকে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, এখান থেকে আর বাই 100 সমান 1 বাই 20, তাহলে কাটাকাটি করলে কত হবে, আর সমান 5, তাহলে 5%। ক্লিয়ার? দেখে নাও, তাহলে সুদের হার কত হলো, যে 4-এর 1-এর অ্যান্সারটা হচ্ছে কত, 5%। তাহলে কিভাবে করলাম, এখানে কিন্তু পুরো ডিটেলসে আমি কিন্তু করে দিয়েছি, ওকে। খুব সোজা ভাবে, ইজিলি ভাবে আমি কিন্তু, এগুলো সব বা একটু দেবে, ওকে, এগুলো কিন্তু বা দেবে, বা না দিলে কিন্তু তোমাদের নাম্বার, আর অতএব কিন্তু লিখতে হয়, ওকে। অতএব কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য কিন্তু এইটুকু তোমাদেরকে করতেই হবে, এর থেকে আর কোনো শর্ট প্রসেস নেই, ওকে। আরো যদি লিখে লিখে করতে চাও তাহলে আরো বড় হবে। তাহলে আর সমান আমরা কত পেলাম, আর সমান এখানে 5% পেলাম। তাহলে 4-এর 11টা একটা সুন্দরভাবে হয়ে গেল,
ওকে, আশা করি বুঝতে পারছো। চলো 4 নম্বর কোশ্চেনের 2 দাগেরটা। 4 নম্বর কোশ্চেনের 2 দাগেরটা আমরা একটু পড়ে নিই। কি বলেছে? বলেছে যে একটি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত হচ্ছে কি 3:8:5। প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম হলে ব্যবসায় মোট লাভের পরিমাণ কত? এখানে একটা কন্ডিশন বলেছে এবং 3 জনের মূলধনের অনুপাত বলে দিয়েছে। ওকে, 3 জনের মূলধনের অনুপাত এখানে কিন্তু বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা শর্ট প্রসেসও করতে পারি, আবার ডিটেলসে ভেঙেও করতে পারি। কিভাবে? আমি এক্ষুনি বলেছিলাম যে লাভের অনুপাত আর মূলধন অনুপাত সবসময় কি হয়? সেম হয়, একই হয়। এই কথাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। এই কথাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে দেখো, আমি যদি অঙ্কটা করার জন্য একটা পেজ অ্যাড করে নেব। ওকে, তাহলে 4-2 যে একটি ব্যবসায় ওকে 3 জনের মূলধনের অনুপাত কত? 3:8:5। ধরিলাম মোট লাভ ধরিলাম মোট লাভ x টাকা। তাহলে বলেছে, কোশ্চেনটা বলেছে যে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। ওকে, প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের চেয়ে 60 টাকা কম। তাহলে তাহলে তৃতীয় ব্যক্তির লাভ y টাকা। প্রথম ব্যক্তির লাভ কত হবে? y মাইনাস 60 টাকা। ওকে, তাহলে আমরা এখানে মোট লাভ না ধরলেও অঙ্কটা আমরা করতে পারবো। ওকে, এটা লাভ। এবার প্রথম ব্যক্তির মূলধন কত? 3, দ্বিতীয় ব্যক্তি কত? 5। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি গো? শর্তানুসারে যে y মাইনাস 60 বাই y সমান 3/5। এবার যদি আমরা কোনাকুনি গুণ করে দিই, ওকে, কোনাকুনি গুণ করে দিলে কত হবে? 5y ক্লিয়ার, 5y মাইনাস 6×5=30, 303y। তাহলে এটা হবে 2y সমান 300। তাহলে y সমান কত হলো? 150। তাহলে এখান থেকে আমরা y সমান 150 পেয়ে গেলাম। ওকে, তাহলে তৃতীয় ব্যক্তির লাভ কত? 150 টাকা। আর এর লাভ কত? 90 টাকা। ওকে, তাহলে দেখো, তাহলে আমরা যদি 3/8 সমান করতাম তাহলে 90/something। তাহলে এখানে কত হবে? 3, 30। তাহলে এটা কত হবে? 30। এটা কত বললো? 240 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তির লাভ কত? দ্বিতীয় ব্যক্তির লাভ লাভ ওকে, দ্বিতীয় ব্যক্তির লাভ 240 টাকা। এবার এখানে মোট লাভ জানতে চেয়েছে, তাহলে মোট লাভ কত হবে? 240 প্লাস 150 90। তাহলে কত হলো? 0, 9,
কত গো? 9 9 18 হাতে 1 3 4 এতটা। তাহলে মোট লাভ হলো কত? অতএব মোট লাভ 480 টাকা। ক্লিয়ার? এই জায়গাটা এই জিনিসটা আমি কিন্তু আপনাকে করতে হয়। ওকে, যে তিনজনের অনুপাতটা যেহেতু যে দেওয়া আছে, কারণ আমরা কি জানি, আমরা জানি যে তাদের মূলধনের অনুপাত কি হয়, সমান মূলধনের অনুপাতের সাথে তাদের লাভের অনুপাতের সমান হয়। তো সেইটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু 4-এর 2 নম্বর অঙ্কটা করলাম। বুঝতে পারছো? আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো। ওকে, চলো 4-এর 3 কি বলেছে দেখে নিই। 4-এর 3 বলছে এক্স স্কোয়ার মাইনাস এক্স কে ইন্টু 2x মাইনাস 1 সমীকরণের বীজদের সমষ্টি শূন্য হলে কে এর মান কত? বীজদের সমষ্টি শূন্য বলেছে, তাহলে আমি আগে সমীকরণটা লিখে ফেলি। 4-এর 3 এক্স স্কোয়ার মাইনাস এক্স সমান কে ইন্টু 2x মাইনাস 1। ওকে, তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x মাইনাস 1 ইকুয়ালস টু 0। দুটো বীজ দ্বারা আমরা ধরলাম আলফা বিটা, ধরিলাম বীজ দুটি আলফা এন্ড বিটা। তাহলে এটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কে ইন্টু 2x প্লাস কে ইকুয়ালস টু 0। ওকে, তাহলে এখানে আমরা লিখবো কি এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন নিলে 1 প্লাস 2k প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে আলফা প্লাস বিটা সমান কত বলেছে? 0। এখানে কোশ্চেনে বলে দিয়েছে না, দেখেন না কোশ্চেনটা কি বলেছে? বলেছে না বীজদের সমষ্টি শূন্য হলে কে এর মান কত। তাহলে সমষ্টি শূন্য, তাহলে আলফা প্লাস বিটা সমান আমরা কি জানি? আলফা প্লাস বিটা সমান মাইনাস বি বাই এ। তাহলে এখানে মাইনাস অলরেডি আছে, তাহলে 1 প্লাস 2/2k বাই 1 ইকুয়ালস টু 0। তাহলে 1 প্লাস 2k ইকুয়ালস টু 0, তাহলে k ইকুয়ালস টু মাইনাস 1/2। তাহলে আমরা কি পেলাম? তাহলে k এর মান আমরা কত পেলাম? k এর মান এখান থেকে আমরা পেয়ে গেলাম যে k ইকুয়ালস টু মাইনাস 1/2। ওকে, k ইকুয়ালস টু মাইনাস 1/2। চলো পরবর্তী অঙ্কে 4 নম্বর বলছে ও কেন্দ্রের 4-এর 4 কি বলেছে? যে ও কেন্দ্রের বৃত্তের এবি ব্যাস এবিসিডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, এবিসি 65 ডিগ্রি, ডিএসি 40 ডিগ্রি, তাহলে বিসিডির মান কত? ওকে, তাহলে আমরা একটা পেজ অ্যাড করে নিলাম। 4-এর 4 বলেছে কি ও কেন্দ্রবৃত্ত বলেছে, ও কেন্দ্রবৃত্তের এবি ব্যাস, আচ্ছা এবি হচ্ছে ব্যাস, এবিসিডি, ওকে এবি সি এন্ড ডি বৃত্তস্থ চতুর্ভুজ এবিসি, এটা কত বলেছে? এবিসি বলেছে 65, আর কি বলেছে? ডিএসি, ডিএসি এটা কত বলেছে? 40। মানে এবিসি বলেছে 65, ডিএসি বলেছে 40, এবি বলেছে ব্যাস। কার মান জানতে চেয়েছে? বিসিডির মান জানতে চেয়েছে, বিসিডি। ওকে, বিসিডি জানতে চেয়েছে। তো দেখো আমরা বৃত্তস্থ চতুর্ভুজ বিপরীত কোণ দ্বয়ের যোগফল কি জানি? বিপরীত কোণ দ্বয়
যোগফল 180, মানে এই যে এখানে এডিসি প্লাস সিবিএ সমান 180, এটা ভ্যালু কত দেওয়া আছে 65 সমান 180, এটা ভ্যালু এডিসি, তাহলে এডিসি সমান কত পাবো 125, 125 না 115, ওকে 115, তাহলে এইটা পেয়ে গেলাম 115, এইটা পেয়ে গেলাম 40, এইটা কত হবে এখানে কোনটা চেয়েছে বিসিডি, বিসিডি, তাহলে ওটা কত হবে গো, এটা একটা ত্রিভুজ, এই যে ত্রিভুজ, এটা জানি, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে যাব, তাহলে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রে এসিডি সমান 180 মাইনাস 115 প্লাস 40, মানে 180 মাইনাস 155, আমার কত হবে 35, এটা 35। আবার দেখো আমাকে কি জানতে চেয়েছে গো, আমাকে জানতে চেয়েছে বিসিডি, মানে এই পুরো অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, এই পুরো অ্যাঙ্গেলটা জানতে চেয়েছে, তাহলে এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, কারণ কি বলতো, কারণ হচ্ছে এটা ব্যাস, ব্যাসের উপর এটা একটা বৃত্তস্থ কোণ, তাই এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি, তাহলে এই টোটাল কোণটা হবে কত বিসিডি সমান 90 প্লাস 35, কত হবে 125 ডিগ্রি। ক্লিয়ার, 90 প্লাস 35, আরেকবার দেখে নি না, এটা হবে, এটা কত হলো, এটা 40 55, মানে 5 60, তাহলে 25, আচ্ছা 25 ডিগ্রি, ওকে, তাহলে এটা 25 ডিগ্রি হবে, অ্যাডিং করাটা আমাদের ভুল হয়ে গেছে, 90 প্লাস 25, মানে 115 ডিগ্রি, তাহলে বিসিটি যেটা জানতে চেয়েছিল সেটা আমরা ইজিলি বের করতে পারলাম, ওকে, সেটা আমরা ইজিলি বের করতে পারলাম। ক্লিয়ার, আশা করি ক্লিয়ার হয়েছে। চলো কোশ্চেন নাম্বার, এটা গেল 4, গেল 5, কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে দেখো, বলছে √5 প্লাস √3 এবং √6 প্লাস √2 এর মধ্যে কোনটি বড়, এগুলা খুব চেনা পরিচিত অঙ্ক, কোশ্চেন নাম্বার 4 এর 5, ওকে, এগুলো খুব পরিচিত অঙ্ক, 4 5, √5 প্লাস √3 আর কত বলেছে √6 প্লাস √2, এটাকে আমরা কি করলাম বর্গ করে দিলাম, এটাকে আমরা কি করলাম বর্গ করে দিলাম, তাহলে হবে 5 প্লাস 3 প্লাস 2√15, এটা হবে 6 প্লাস 2 প্লাস 2√12, তাহলে অবভিয়াসলি এটা কি হচ্ছে, এটা থেকে পড়ো 8 প্লাস 2√15, এটা হলো 8 প্লাস 2√12, তাহলে অবভিয়াসলি এর মধ্যে বড় হচ্ছে, তাহলে বড় সংখ্যাটি হচ্ছে √5 প্লাস √3 এর এটা, কারণ কি এটা যদি আমরা কম্পেয়ার করি তাহলে অবভিয়াসলি আমরা দেখতে পাচ্ছি √15 বড় আর √12 হচ্ছে কি ছোট। ক্লিয়ার, ওকে, চলো নেক্সট, নেক্সট কি বলেছে এখানে 6টা কি বলেছে, বলছে দুটি লম্ববৃত্তাকার নিরেটসঙ্গের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত 1:2 হলে ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নির্ণয় করো,
আচ্ছা, দুটি নিরেট লম্ববৃত্তাকার চোঙ বলেছে, তাদের আয়তন সমান, তাদের উচ্চতার অনুপাত বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ অনুপাত। তাহলে আমরা ছবিটা এঁকে নিই। 4:6 দুটি চোঙ, এটা ধরে নাও হচ্ছে একটা চোঙ। ওকে, জুম করে নাও, এটা চোঙ, ড্রাম টাইপের আর কি। ছবিটা বেঁকে যাচ্ছে, পেন টেপে লেখা তো, তাই বেঁকে যাচ্ছে। তাহলে এর ব্যাসার্ধ আমরা ধরলাম R2, এর ব্যাসার্ধ আমরা ধরলাম H2, সরি R1, এটা হচ্ছে H1, এটা হচ্ছে H2। আয়তন সমান, তাহলে পাই, চোঙের আয়তন পাই R1 স্কোয়ার প্লাস H1 ইকুয়ালস টু পাই R2 স্কোয়ার H2। এটা হচ্ছে চোঙের আয়তনের সমান, তাহলে পাই পাই কেটে গেল, তাহলে R1 স্কোয়ার বাই R2 স্কোয়ার সমান H2 বাই H1। উচ্চতার অনুপাত কত বলেছে? 1:2, তাহলে এটা এখানে 2/1 হবে। তার এবার এখান থেকে যদি আমরা তাহলে R1 বাই R2 সমান কত নেব? √2/1। ওকে, তাহলে এটা কত হলো? √2:1। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি সাইডটার অনুপাত হচ্ছে কত? √2:1। ওকে, ক্লিয়ার? এটা হয়ে গেল। চল নেক্সট 7এরটা। আজকের ভিডিও 7এর অঙ্কটা করে আমি কিন্তু এখানে পজ করবো, অনেকক্ষণ হয়ে গেল, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে। ওকে, তাই আমি 4-এর 7 করে এখানে আমরা পজ করব। বাকি যে 6টা অঙ্ক আমি পরবর্তী ভিডিওতে একটা শর্ট ভিডিও করে ছেড়ে দেবো। এখানে কি বলেছি যে tan থিটা প্লাস cot থিটা সমান 2 বলেছে। ওকে, কার মান বের করতে বলেছে? tan টু দি পাওয়ার 7 থিটা প্লাস cot টু দি পাওয়ার 7 থিটা। তো 2 কখন সম্ভব? যদি থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি হয়, তাহলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এইভাবে করতে পারি, তাহলে আমরা কি করতে পারি, নাহলে আমরা এটাকে ভেঙেও করতে পারি। তো দেখো আমি ভেঙে করাচ্ছি, যে tan থিটা প্লাস 1/tan থিটা ইকুয়ালস টু 2। তাহলে এটা হলো কত? tan স্কয়ার থিটা প্লাস 1 ইকুয়ালস টু 2 tan থিটা। তাহলে tan স্কয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এটা হবে tan থিটা মাইনাস 1 এর হোল স্কয়ার ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কি পাবো? tan থিটা ইকুয়ালস টু 1, থিটা ইকুয়ালস টু 45 ডিগ্রি। তাহলে এখানে বসে দিলে কত হবে? tan 45 ডিগ্রি হোল টু দি পাওয়ার 7 প্লাস cot 45 ডিগ্রি হোল টু দি পাওয়ার কত হলো? 7। তাহলে এটা হচ্ছে 1 টু দি পাওয়ার 7, আর এটা হবে কত? 1 টু দি পাওয়ার 7। তাহলে আলটিমেট কত দাঁড়ালো? 2। তাহলে এটার ভ্যালু আমরা কত পেলাম? এই যে দেখে নাও, এখান থেকে আমরা যে দুটি লম্ববৃত্তাকার নিরেট চোঙের আয়তন এটা হয়ে গেছে, এটার ভ্যালু আমরা কত পেলাম? 2 পেলাম। তাহলে সাথে থেকে মোটামুটি অঙ্কগুলা করালাম। কার যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আমি 2 জায়গায় ছাড়বো, যারা যেখানে দেখবে অবশ্যই ভিডিওটি কেমন লাগলো, অঙ্কগুলো বুঝতে পারলে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই 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 জানাবে। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিও কোথায় কোথায় পৌঁছেছে, বা কাদের কাছে, বা কোন জায়গায় প্লেসে পৌঁছেছে, তাহলে আমি অবশ্যই বুঝতে পারবো। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকো, অবশ্যই আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো, চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব পরবর্তী ভিডিও নিয়ে আসার জন্য। তো প্রথম পেজটা করালাম, 18 নম্বর পেজটা। তো আজকের ভিডিও এইটুকু। আবার বলবো, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবে। তো নেক্সট ডেট আমি চেষ্টা করব বোর্ডে পড়ানোর। ওকে, দেখি কতদূর কি করতে পারি। তো আজকে এইটুকু। সবাই ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করো, সামনে কিন্তু তোমাদের পরীক্ষা।